রাজা মহেন্দ্র প্রতাপ কানপড়া দিয়েছিলেন। ইংরেজের সঙ্গে লড়াই করে আমানুল্লাহ আরও ভালো রকমই বুঝতে পারলেন যে চোরের যদি 3 দিন হয় তবে সাধুর মাত্র 1 দিন। সেই 1 দিনের হকের জোরে তিনি লড়াই জিতেছেন। এখন আবার দুশ্মনের পালা। আমানুল্লাহ তার জন্য তৈরি হতে লাগলেন। জমা খরচের খাতা খুলে দেখলেন জমায় লেখা আমানুল্লাহ খান দেশের স্বাধীনতা অর্জন করে জনসাধারণের হৃদয় জয় করেছেন। তিনি আর আমির আমানুল্লাহ নন, তিনি গাজী বাদশাহ আমানুল্লাহ খান। খরচে লেখা নসরুল্লাহ মোল্লার দল যদিও আসর থেকে সরে গিয়েছে, তবু তাদের বিশ্বাস নেই। আমানুল্লাহ ফরাসি জানতেন। রেকুলার পুর মিও সোতের অর্থাৎ ভালো করে লাভ দেওয়ার জন্য পিছিয়ে যাওয়া প্রবাদটা তার অজানা ছিল না। কিন্তু আমানুল্লাহ মনে মনে স্থির করলেন মোল্লারা সরকারি রাস্তায় কোনোখানে খানাখন্দ বানিয়ে রাখবে, আর সেই ভয় অহরহ বুকের ভেতর পুষে রাখলে দেশ সংস্কারের মোটর টপ গিয়ারে চালানো অসম্ভব। অথচ পুরো স্পিডে মোটর না চালিয়ে উপায় নেই। সাধুর মাত্র 1 দিন। কাবুলে পৌঁছে যেদিকে তাকাই সেখানেই দেখি হরেক রকম সরকারি উর্দি পরা স্কুল কলেজের ছেলে ছোকরারা ঘোরাঘুরি করছে। খবর নিয়ে শুনি কোনোটা উর্দি ফরাসি স্কুলের, কোনোটা জার্মান, কোনোটা ইংরেজি, আর কোনোটা মিলিটারি স্কুলের। শুধু তাই নয়, গাঁয়ের পাঠশালা পাশ করে যারা শহরে এসেছে তাদের জন্য ফ্রি বোর্ডিং, লজিং, জামা কাপড়, কেতাবপত্র, ইনস্ট্রুমেন্ট বক্স, ডিকশনারি, ছুটিতে বাড়ি যাবার জন্য খচ্চরের ভাড়া। এক কথায় অল ফাউন্ড। ভারতবর্ষের হয়ে আমি বললুম নাথিং লস্ট। প্যারিস ফেরত সয়ফুল আলম বুঝিয়ে বললেন, আপনি ভেবেছেন অল ফাউন্ড হলে বিদ্যেও বুঝি সঙ্গে সঙ্গে জুটে যায়? মোটেই না। হোস্টেল থেকে ছেলেরা প্রায়ই পালায়। আমি বললুম, ধরে আনার বন্দোবস্ত নেই? সয়ফুল আলম বললেন, গাঁয়ের ছেলেরা শক্ত হাড়ে তৈরি, পালিয়ে বাড়ি না গিয়ে যেখানে সেখানে দিন কাটাতে পারে। তারও দাওয়াই আমানুল্লাহ বের করেছেন। হোস্টেল থেকে পালানো মাত্রই আমরা সরকারকে খবর দিই। সরকারের তরফ থেকে তখন 2 জন সেপাই ছোকরার গাঁয়ের বাড়িতে গিয়ে আসর জমিয়ে বসে, 3 বেলা খায় দেয়। এবং যদিও হুকুম নেই, তবু সকলের জানা কথা যে কোরমা কালিয়া না পেলে বন্দুকের কুঁদো দিয়ে ছেলের বাপকে 3 বেলা মার লাগায়। বাপ তখন ছেলেকে খুঁজতে বেরোয়। সে এসে হোস্টেলে হাজিরা দেবে। হেডমাস্টারের চিঠি গায়ে পৌঁছবে যে আসামি ধরা দিয়েছে। তখন সেপাইরা বাপের ভালো দুমবাটি কেটে বিদায় ভোজ খেয়ে তাকে হুঁশিয়ারি না করে শহরে ফিরবে। পরিস্থিতিটার পুনরাবৃত্তিতে তাদের কোনো আপত্তি নেই। আমি বললুম, কিন্তু পড়াশোনায় যদি কেউ নিতান্তই গর্ধব হয় তবে? পরপর 3 বার যদি ফেল মারে তবে হেডমাস্টার বিবেচনা করে দেখবেন তাকে ডিসমিস করা যায় কি না। বুদ্ধিশুদ্ধি আছে অথচ পড়াশোনায় ঢিলেমি করছে জানলে তার তখনও ছুটি নেই। এরপরও কোনো দেশের রাজার আর কী বা করার থাকতে পারে? মিলিটারি স্কুলের ভার তুর্কদের হাতে। তুর্কি জেনারেলদের ঐতিহ্য বার্লিনের পোৎসদাম সমর বিদ্যায়তনের সঙ্গে জড়ানো। তাই শুনলুম স্কুলটি জর্মন কায়দায় গড়া। সেখানে কীরকম উন্নতি হচ্ছে তার খবর কেউ দিতে পারলেন না। শুধু অধ্যাপক বেনওয়া বললেন, স্কুলটা তুলে দিলে আফগানিস্তানের কিছু ক্ষতি হবে না। মেয়েদের শিক্ষার জন্য আমানুল্লাহ আর তাঁর বেগম বিবি সুরাইয়া উঠে পড়ে লেগেছেন। বোরকা পরে এক কাবুল শহরেই প্রায় 2000 মেয়ে স্কুলে যায়। উঁচু পাঁচিল ঘেরা আঙিনায় বাস্কেটবল, ভলিবল খেলে। সয়ফুল আলম বললেন, লিখতে পড়তে আঁক কষতে শেখে, সেই যথেষ্ট। আর তাও যদি না শেখে আমার অন্তত কোনো আপত্তি নেই। হারেমের বন্ধ হওয়ার বাইরে এসে লাফালাফি করছে, এই কি যথেষ্ট নয়? আমি সর্বান্তকরণে সায় দিলুম। সয়ফুল আলম কানে কানে বললেন, কিন্তু একজন লোক একদম সায় দিচ্ছেন না, রানীমা। শুনে একটু ঘাবড়ে গেলুম। 2 শত্রু নিপাত করে 3য় শত্রুকে ঠান্ডা রেখে যিনি আমানুল্লাহকে বাদশা বানাতে পেরেছেন তার রায়ের একটা মূল্য আছে বই কি। তার মতে নাকি এত শিক্ষার খোরাক আফগানিস্তান হজম করতে পারবে না। এই নিয়ে নাকি মাতা পুত্রে মনোমালিন্যও হয়েছে। মাতা অভিমান ভরে পুত্রকে উপদেশ দেওয়া বন্ধ করেছেন। বধূ সুরাইয়াও নাকি শাশুড়িকে অবজ্ঞা করেন। কিন্তু কাবুল শহর তখন আমানুল্লাহর চাবুক খেয়ে পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে। দেরেশি পরে। দেরেশি কথাটার ইংরেজি ড্রেস থেকে এসেছে, অর্থাৎ হ্যাট, কোট, টাই, পাতলুন। খবর নিয়ে জানতে পারলুম সরকারি কর্মচারী হলেই তাকে দেরেশি পড়তে হয়, তা সে 20 টাকার কেরানি হোক আর 10 টাকার সিপাহী হোক। শুধু তাই নয়, দেরেশি পড়া না থাকলে কাবুল নাগরিক সরকারি বাগানে পর্যন্ত ঢুকতে পারে না। একদিকে সরকারি চাপ, অন্যদিকে বাইরের চাকচিক্যের প্রতি অনুন্নত জাতির মোহ, মাঝখানে সিনেমার উস্কানি, 3 মিলে কাবুর দেরেশি পাগল হয়ে উঠেছে। ইস্তেক আব্দুর রহমানের মনে ছোঁয়াচ লেগেছে।
আমি বাড়িতে সিলভার পরে বসে থাকলে সে খুঁতখুত করে। 8 পৌর স্যুট পরে বেরোতে গেলে নীলকৃষ্ণ দেরিসি পরার উপদেশ দেয়। মেয়েরাও তাল রেখে চলেছে। আমির হাবিবুল্লাহ হারিমের মেয়েদের ফ্রক ব্লাউজ পরাতেন। আমানুল্লাহর আমলে দেখি ভদ্র মহিলা মাত্রই উঁচু হিলের জুতো, হাঁটু পর্যন্ত ফ্রক, অস্বচ্ছ সিল্কের মোজা, লম্বা হাতার 8-60 ব্লাউজ, দস্তানা আর হ্যাট পরে বেরিয়ে বেড়াচ্ছেন। হ্যাটের সামনে একখানা অতি পাতলা নেট ঝুলছে বলে চেহারাখানা স্পষ্টে দেখা যায় না। যে মহিলার যত সাহস, তার নেটের বুননে তত ঢিলে। ফিগার কথাটার ফরাসি উচ্চারণ ফিন্ডর, অর্থ মুখের চেহারা। ফরাসি অধ্যাপক বেনোয়া বলতেন, কাবুলি মেয়েদের ফিগার বোঝা যায় বটে, কিন্তু ফিন্ডর দেখবার উপায় নেই। কিন্তু দেশের ধন দৌলত না বাড়িয়ে তো নিত্য নিত্য নতুন স্কুল কলেজ খোলা যায় না, দেরিসি দেখানো যায় না, ফিগার ফলানো যায় না। ধন দৌলত বাড়াতে হলে আজকের দিনে কলকারখানা বানিয়ে শিল্প বাণিজ্যের প্রসার করতে হয়। তার জন্য প্রচুর পুঁজির দরকার। আফগানিস্তানের গাঁটে সে করি নেই। বিদেশিদের হাতে দেশের শিল্প বাণিজ্য ছেড়ে দিতেও বাদশাহ নারাজ। আমানুল্লাহর পিতামহ দোর্দণ্ড প্রতাপ আব্দুর রহমান বলতেন, আফগানিস্তান সেই দিনই রেলগাড়ি চালাবে যেদিন নিজের হাতে রেলগাড়ি তৈরি করতে পারবে। পিতা হবিবুল্লাহ সেই আইন ঠিক মেনে চলেননি। তবে কাবুলের বিজলি বাতির জন্য যে কলকবজা কিনেছিলেন সেটা কাবুলি টাকায়। আমানুল্লাহ কি করবেন ঠিক মনস্থির করতে পারছিলেন না। ন্যাশনাল লোন তোলার উপদেশ কেউ তাকে দিয়েছিলেন বটে, কিন্তু তাহলে সবাইকে সুদ দিতে হয় এবং সুদ দেওয়া নেওয়া ইসলামের বারণ। হয়তো আমানুল্লাহ ভেবেছিলেন যে দেশের গুঁড়ো ভারের খানিকটা নিজের কাঁধ থেকে সরিয়ে দেশের আর 5 জনের কাঁধে যদি ভাগ বাটোয়ারা করে দেয়া যায়, তাহলে প্রগতির পথে চলার সুবিধা হবে। আমানুল্লাহ বললেন, পার্লামেন্ট তৈরি করো। সে পার্লামেন্টের স্বরূপ দেখতে পেলুম পাগমান গিয়ে। কাবুল থেকে পাগমান 20 মাইল রাস্তা, বাস চলাচল আছে। সমস্ত শহরটা গড়ে তোলা হয়েছে পাহাড়ের থাকে। দূর থেকে দেখে মনে হয় যেন একটা শাঁখ কাত করে দাঁড়িয়ে আছে, আর তার ভাঁজে ছোট বাংলো, অনেকটা ইতালিয়ান ভিলার মতো। সমস্ত পাগমান শহর জুড়ে আপেল নাশপাতির গাছ বাংলোগুলোকে ঘিরে রেখেছে, আর চূড়ার বরফকলা ঝর্ণা রাস্তার এক পাশের নালা দিয়ে থাকে নেমে এসেছে। পিচ ঢালা পরিষ্কার রাস্তা দিয়ে উঠছি আর দেখছি দুদিকে ঘন সবুজ নিবিড় স্তব্ধ সুষুপ্তি। কোনো দিকে কোনো প্রকার জীবনযাত্রার চাঞ্চলতা নেই। কঠিন পাথরের খাড়া দেয়াল নেই, ঘিনঘিনে হলদে রঙের বাড়ি ঘরদোর নেই। কিছুতেই মনে হয় না যে নিরস কর্কশ আফগানিস্তানের ভেতর দিয়ে চলছি। থেকে ভুল লাগে, আর চোখ চেয়ে থাকে সামনের মোড় ফিরতেই নেবুর ঝুড়ি কাঁধে খাসিয়া মেয়েগুলোকে দেখব বলে। বাদশাহ আমি রোমরাগ নিয়ে গ্রীষ্মকালটা এখানে কাটান। 1 সপ্তাহের জন্য তামাম আফগানিস্তান এখানে জড়ো হয় যশন বা স্বাধীনতা দিবসের আমোদ আহ্লাদ করার জন্য। দল বেঁধে আপন তাঁবু সঙ্গে নিয়ে এসে তারা রাস্তার দুদিকে যেখানে সেখানে সেগুলো খাটায়। সমস্ত দিন চাঁদমারি, মঙ্গল নাচ, পল্টনের কুচকাওয়াজ দেখে, না হয় চায়ের দোকানে আড্ডা জমিয়ে রাত্রে তাঁবুতে শুরু হয় গানের মজলিস। আজিয়ে নিশীথে প্রিয় অধরতে যদি চুম্বন পাই, জোয়ান হইব গোড়া হতে তব এই জীবনের দোহরাই। এ ধরনের ওস্তাদি গানের রেওয়াজ প্রায় নেই। হরেক রকম ফতুজানকে হরেক রকম সাধ্য সাধনা ডাকাডাকি করাই হচ্ছে এসব গানের আসল ঝোঁক। মাঝে একজন অতি উৎসাহ লাভ দিয়ে উঠে 2-4 চক্কর নাচ কি দেখিয়ে দেয়, আর সবাই গানের ফাঁকে সাবাস বলে নাচনেওয়ালাকে উৎসাহ দেয়। এই রকম মজলিসে বেশিক্ষণ বসা কঠিন। চোখ বন্ধ করে যদি সবাই সিগারেট ফোঁকে, তবে নিজেকেও সিগারেট ধরাতে হয়, না হলে চোখে জ্বালা করে, গলা খুসখুস করতে থাকে। এইসব মজলিসে আপনিও যদি মনের ভেতরে কোনো ফতুজান বা কদম্বন বিহারিণীর ছবি এঁকে গলা মিলিয়ে, না মিলালেও আপত্তি নেই, চিৎকার করে গান না জোড়েন, তবে দেখবেন ক্রমেই কানে তালা লেগে আসছে, চেষ্টায় ফাটার উপক্রম। রাগবি খেলার সঙ্গে এসব গানের অনেক দিক দিয়ে মিল আছে, তাই এর রসভোগ করতে হয় বেশ একটু তফাতে আলগোছে দাঁড়িয়ে। কিন্তু আমার বারবার মনে হলো পাগমান হই হুল্লোড় করার জায়গা নয়। নির্ঝরের ঝরঝর, পত্রপল্লবের মৃদু মর্মর, অচেনা পাখির একটানা কুজন, পচা পাইনের সোঁদা গন্ধ সব শুদ্ধ মিলে গিয়ে এখানে বেলা দ্বিপ্রহরেও মানুষের চোখে তন্দ্রা আসে। ভর গ্রীষ্মকাল, গাছের তলায় বসলে তবুও শীত করে। কোটের কলারটা তুলে দিতে ইচ্ছে করে। মনে হয় পেয়ালা, প্রিয়া, কবিতার বই কিছুরই প্রয়োজন নেই। একখানা র্যাপার পেলে ওমটা ঠিক জমত। ঘুমিয়ে পড়েছিলুম। চোখ মেলে দেখি এক অপরূপ মূর্তি, কাঁচা পাকা লম্বা দাড়িওয়ালা, ঘামে ভেজা, আজন্ম অস্নাত, অধৌত, পিতক দস্ত কৌমুদী বিকশিত এক আফগান সামনে দাঁড়িয়ে।
এরূপ আফগান অনেক দেখেছি, কিন্তু এর পরনে ধারানো ক্লিজওয়ালা সদ্য নতুন কালো পাতলুন, কালো ওয়েস্টকোট, স্টার্চ করা শক্ত শার্ট, কোণ ভাঙা স্টিফ কলার, কালো টাই, দু বোতামওয়ালা নব্যতম কাঠের মর্নিং কোট, আর এক মাথা বাবরি চুলের ওপর 1.5 ফুট উঁচু চকচকে সিল্কের অপেরা হ্যাট। সব কিছু আন করা ঝাঁ চকচকে নতুন। দেখে মনে হলো যেন এইমাত্র দর্জির কার্ডবোর্ড বাক্স থেকে বের করে গাছতলায় দাঁড়িয়ে পড়া হয়েছে। যা তাদের এসি নয়, 16 আনা মর্নিং স্যুট। প্যারোডের দিন লাট বেলাট এইরকম স্যুট পরে স্যালুট নেন। বেল্টের অভাবে পাজামার নোংরা নেওয়ার দিয়ে পাতলুন বাঁধা, কালো ওয়েস্টকোট আর পাতলুনের সঙ্গম স্থল থেকে এক মুঠো ধবধবে সাদা শার্ট বেরিয়ে এসেছে, টাইটাও ওয়েস্টকোটের উপরে ঝুলছে। বাঁ হাতে পাগড়ির কাপড় দিয়ে বানানো বোঁচকা, ডান হাতে ফিতে বাঁধা একজোড়া নতুন কালো বুট। তখন ভালো করে তাকিয়ে দেখি পায়ে জুতো মোজা নেই। আমাকে পশতু ভাষায় অভিবাদন করে বোঁচকাটা কাঁধে ফেলে লম্বা হাতে বুট জোড়া দোলাতে দোলাতে ওরাং ওটাংয়ের মতন বড় রাস্তার দিকে রওনা হলো। আমি তো ভেবে ভেবে কোনো কুল কিনারা পেলুম না যে এরকম আফগান এই ধরনের স্যুট পেলই বা কোথায়, আর তার প্রয়োজনীয় বাকি। কিন্তু ওই এক মূর্তি নয়, বন থেকে বেরোবার আগে হুবহু এক দ্বিতীয় মূর্তির সঙ্গে সাক্ষাৎ। সে দেখি এক মুচির সামনে উবু হয়ে বসে গল্প জুড়েছে, আর মুচি তার বুটের তলায় লোহায় ঠুকে আলপনা এঁকে দিচ্ছে। পরের দিন আমানুল্লাহর বক্তৃতা সভায় যাবার পথে এরকম আরও ডজনখানেক মূর্তির সঙ্গে দেখা হলো। সেখানে গিয়ে দেখি সভার সবচেয়ে ভালো জায়গায় প্ল্যাটফর্মের মুখোমুখি প্রায় 100 লোক এইরকম মর্নিং স্যুটের ইউনিফর্ম পরে বসে আছে। এরাই প্রথম আফগান পার্লামেন্টের সদস্য। যে তাজিক হাজারা, মঙ্গল পাঠান আপন আপন জাতীয় পোশাক পরে একতাল স্বচ্ছন্দে ঘরে বাইরে ঘোরাফেরা করেছে, বিদেশির মুগ্ধ দৃষ্টি আকর্ষণ করেছে। আজ তারা বিকট বিজাতীয় বেশভূষা ধারণ করে সভাস্থলে কাঠের মতো বসে আছে। শুনেছি অনভ্যাসের ফোঁটা কপাল চড়চড় করে, কিন্তু এদের তো শুধু কপালের ফোঁটা দেওয়া হয়নি, সর্বাঙ্গে যেন কৃষ্ণচন্দন লেপে দেওয়া হয়েছে। আমানুল্লাহ দেশের ভূত ভবিষ্যৎ বর্তমান সম্বন্ধে অনেক খাঁটি কথা বললেন। কাবুলের লোকে হাততালি দিল। সদস্যদের তালিম দেওয়া হয়েছিল কিনা জানি নে, তারা এলো পাতাড়ি হাততালি দিয়ে লজ্জা পেয়ে এদিক ওদিক তাকায়। ফরেন অফিসের কর্তারা আরও বেশি লজ্জা পেয়ে মাথা নিচু করেন। বিদেশি রাজদূতেরা অপলক দৃষ্টিতে আমানুল্লাহর দিকে তাকিয়ে। সেদিন বুঝতে পারলুম রাজদূত হতে হলে কতদূর আত্মসংযম, কত জোর চিত্তজয়ের প্রয়োজন। জানি স্যুট ভালো করে পড়তে পারা না পারার ওপর কিছুই নির্ভর করে না, কিন্তু তবুও প্রশ্ন থেকে যায়, কী প্রয়োজন ছিল লেফাফা দুরস্ত হওয়ার লোভে 150 জন গাঁও বুড়াকে লাঞ্ছিত করে নিজে বিড়ম্বিত হওয়ার? আমানুল্লাহর বক্তৃতা এরা কতদূর বুঝতে পেরেছিলেন জানি নে। ভাষা এক হলেই তো আর ভাবের বাজারের বেচাকেনা সহজ সরল হয়ে ওঠে না। শুনেছি পুরনো বোতলও নাকি নয়ামত সইতে পারে না। গ্রীষ্মকালটা কাটলো ক্ষেত খামারের কাছ দেখে। আমাদের দেশে সেই সুবিধা নেই। ঠাঠা রোদ্দুর, ঝমঝম বৃষ্টি, ভলভলে কাদা আর লিকলিকে জোঁকের সঙ্গে একটা রফারফি না করে আমাদের দেশের ক্ষেত খামারের পয়লা দিকটা রসিয়ে রসিয়ে উপভোগ করার উপায় নেই। এদেশের চাষবাসের বেশিরভাগ শুকনো শুকনিতে। শীতের গোড়ার দিকে বেশ ভালো করে এক দফা মাল চালিয়ে দেয়, তারপর সমস্ত শীতকাল ধরে চাষির আশা যেন বেশ ভালো রকম বরফ পড়ে। অদৃষ্ট প্রসন্ন হলে বার কয়েক ক্ষেতের ওপর বরফ জমে আর গলে, জল চুইয়ে চুইয়ে অনেক নিচে ঢোকে আর সমস্ত ক্ষেতটাকে বেশ নরম করে দেয়। বসন্তের শুরুতে কয়েক পশলা বৃষ্টি হয়, মাঠঘাট ডুবে যায় না। আধ ভেজা আধ শুকনোতে তখন ক্ষেতের কাজ চলে। নালার ধারে গাছতলায় একটুখানি শুকনো জায়গা বেছে নিয়ে বেশ আরাম করে বসে ক্ষেতের কাজ দেখতে অসুবিধা হয় না। তারপর গ্রীষ্মকালে চতুর্দিকে পাহাড়ের উপরকার জমা বরফ গলে কাবুল উপত্যকায় নেমে এসে খাল নালা ভরে দেয়। চাষিরা তখন নালায় বাঁধ দিয়ে দুপাশের ক্ষেতকে নাইয়ে দেয়। ধান ক্ষেতের মতো আল বেঁধে বেবাক জমি টইটম্বুর করে দিতে হয় না। কোন চাষির কখন নালায় বাদ দেবার অধিকার সেই সম্বন্ধে বেশ কড়াকড়ি আইন আছে। শুধু তাই নয়, নালার উজান ভাটির গায়ে গায়ে জলের ভাগ বাটোয়ারার কী বন্দোবস্ত তারও পাকাপাকি শর্ত সরকারের দফতরে লেখা থাকে। মাঝে মাঝে মারামারি মাথা ফাটাফাটি হয়, কিন্তু কাপল উপত্যকার চাষারা দেখলাম বাঙালি চাষার মতোই নিরীহ, মারামারির চেয়ে গালাগালি বেশি পছন্দ করে। তার কারণ বোধ হয় এই যে কাবুল উপত্যকা বাংলাদেশের জমির চেয়েও উর্বরা। তার উপর তাদের আরেকটা মস্ত সুবিধা এই যে তারা শুধু বৃষ্টির উপর নির্ভর করে না। শীতকালে যদি যথেষ্ট পরিমাণে বরফ পড়ে তাদের ক্ষেত ভরে যায়, অথবা যদি পাহাড়ের বরফ প্রচুর পরিমাণে গলে নেমে আসে, তাহলে তারা আর বৃষ্টির তোয়াক্কা করে না।
কাবুলের লোক তাই বলে। কবুল বেজার সওয়াদ লাকিন বে বরফন বাসাদ। কাবুল বর্ণহীন হোক, স্বর্ণহীন হোক, আপত্তি নেই, কিন্তু বরফহীন যেন না হয়। আমার বাড়ির সামনে দিয়ে প্রায় 10 হাত চওড়া একটা নালা বয়ে যায়। তার দুদিকে দুসারি উঁচু চিনার গাছ, তারই নিচ দিয়ে পায়ে চলার পথ। আমি সেই পথ দিয়ে নালা উজিয়ে অনেক দূরে গিয়ে একটা পঞ্চবটির মতো 5 চিনারের মাঝখানে বর্ষাতি পেতে আরাম করে বসতুম। একটু উজানে নালায় বাঁধ দিয়ে আরেক চাষা তার ক্ষেত নামাচ্ছে। আমি যে ক্ষেতের পাশে বসে আছি তার চাষা আমার সঙ্গে নানা রকম সুখ দুঃখের কথা কইছে। এ দুজনের কান মসজিদের দিকে। কখন আসরের নামাজের আজান পড়বে, তখন আমার চাষের পালা। আজান পড়া মাত্র সে উপরের বাঁধের পাথর কাদা সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে কুলকুল করে নিচের বাঁধের জল ভর্তি হতে শুরু করে। চাষা তার বাঁধ আগে থেকেই তৈরি করে রেখেছে। ব্যস্ত সমস্ত হয়ে সে তখন বাঁধের তদারক করে বেড়ায়। কাঠের শাবল দিয়ে মাঝে মাঝে কাদা তুলে সেটাকে আরও শক্ত করে দেয়। ক্ষেতের ঢেলা মাটির এদিক ওদিক সরিয়ে দিয়ে বানের জলের পথ করে দেয়। শিলওয়ারটা হাঁটুর ওপর তুলে কোমরে গুঁজে নিয়েছে। জামাটা খুলে গাছতলায় পাথর চাপা দিয়ে রেখেছে আর পাগড়ির লেজ দিয়ে মাঝে মাঝে কপালের ঘাম মুছছে। আমি ততক্ষণে তার হুঁকোটির তদারক করছি। সে মাঝে মাঝে এসে দু একটি দম দেয় আর পাগড়ির লেজ দিয়ে হাওয়া খায়। আমাদের চাষার গামছা আর কাবুলি চাষার পাগড়ি দুই এক বস্তু। হেন কর্ম নেই যা গামছা আর পাগড়ি দিয়ে করা যায় না, ইস্তেক মাছ ধরা পর্যন্ত। যদিও আমাদের নালায় সবসময় দেখেছি অতি নগণ্য পোনা মাছ। বেশ বেলা থাকতে মেয়েরা কলসি মাথায় জলকে আসতো। গোড়ার দিকে আমাকে দেখে তারা মুখের ওপর ওড়না টেনে দিত। আমাদের দেশের চাষির বউ যেরকম ভদ্র নোককে দেখলে লজ্জা পায়, তাদের লজ্জা একটু কম। ডান হাত দিয়ে বুকের ওপর ওড়না টেনে বাঁ হাতে হাঁটুর ওপর পাজামা তুলে এরা প্রথম দর্শনে আরবি ঘোড়ার মতো ছুট দেয়নি। আর অল্প কয়েকদিনের ভেতরেই তারা আমার সামনে স্বচ্ছন্দে আমার চাষা বন্ধুর সঙ্গে কথাবার্তা বলতে লাগলো। কিন্তু চাষা বন্ধুর সঙ্গে বন্ধুত্ব বেশি দিন টিকল না। তার জন্য সম্পূর্ণ দায়ী মইনুস সুলতানে। চাষাই বলল, সে প্রথমটায় তার চোখকে বিশ্বাস করেনি যখন দেখতে পেল তারই আগা বন্ধু মইনুস সুলতানের সঙ্গে তোপবাজি খেলছেন। আমি তাকে অনেক করে বুঝালুম যে তাতে কিছুমাত্র এসে যায় না। সেও সায় দিল, কিন্তু কাজের বেলা দেখলুম সে আর আমাকে তামাক সাজতে দেয় না। আগের মতো প্রাণ খুলে কথা বলতে পারে না। তো এর বদলে হঠাৎ সুমা বলতে আরম্ভ করেছে। আর সম্মানার্থে বহু বচন যদি বা সর্বনামে ঠিক রাখে, তবু ক্রিয়াতে এক বচন ব্যবহার করে নিজের ভুলে নিজেই লজ্জা পায়। ভাষা শুধরাতে গিয়ে গল্পের খেই হারিয়ে ফেলে আর কিছুতেই ভুলতে পারে না যে আমি মইনুস সুলতানের সঙ্গে তোপবাজি খেলি। আমাদের তেলতেলে বন্ধুত্ব কেমন যেন কড়কড়ে হয়ে গেল, কিন্তু লেনদেন বন্ধ হয়নি। যতদিন গায়ে ছিলুম প্রায়ই মুরগিটা আন্ডাটা দিয়ে যেত। দাম নিতে চাইতো না, কেবল আব্দুর রহমানের থাবার ভয়ে যা নিতান্ত না নিলে চলে না তাই নিতে স্বীকার করত। হেমন্তের শেষের দিকে ফসল কাটা যখন শেষ হয়ে গেল তখন চাষা কাঠুরে হয়ে গেল। আমাকে আগের থেকেই বলে রেখেছিল। একদিন দেখি 5 গাধা বোঝাই শীতের জ্বালানি নিয়ে উপস্থিত। আব্দুর রহমানের মতো খুঁতখুঁতে লোকও উচ্চ কণ্ঠে স্বীকার করলো যে এইরকম পয়লা নম্বরের নিমতর নিম খুস্ক আধ ভেজা কাঠ কাবুলের বাজারে কোথাও পাওয়া যায় না। আব্দুর রহমান আমাকে বুঝিয়ে বলল যে সম্পূর্ণ শুকনো হলে কাঠ তাড়াতাড়ি জ্বলে গিয়ে ঘর বড্ড বেশি গরম করে তোলে, তাতে আবার খরচাও বেশি হয়। আর যদি সম্পূর্ণ ভেজা হয় তাহলে গরমের চেয়ে ধোঁয়াই বেশি বেরোয়, যদিও তাতে খরচা কম। এবার দাম দেবার বেলায় প্রায় হাতাহাতির উপক্রম। আমি তাকে কাবুলের বাজার দর দিতে গেলে সে শুধু বলে যে কাবুলের বাজারে সে অত দাম পায় না। অনেক তর্কাতর্কির পর বুঝলুম যে বাজারের দরের বেশ খানিকটা পুলিশ ও তাদের ইয়ার বক্সিকে দিয়ে দিতে হয়। শেষটায় গোলমাল শুনে মাদাম জিরার এসে মিটমাট করে দিয়ে গেলেন। আমাদের দিল খোলা বন্ধুত্ব প্রায় লোপ পাবার মতো অবস্থা হলো যেদিন সে শুনতে পেল আমি সৈয়দ। তারপর দেখা হলেই সে তার মাথার পাগড়ি ঠিক করে বসায় আর আমার হাতে চুমু খেতে চায়। আমি যতই বাধা দিই সে ততই কাতর নয়নে তাকায় আর পাগড়ি বাঁধে আর খোলে। তামাক সাজার সত্যযুগের কথা ভেবে নিঃশ্বাস ফেললুম। ডেমোক্রেসি বড় ঠুনকো জিনিস, কখন যে কার অভিসম্পাতে ফেটে চৌচির হয়ে যায় কেউ বলতে পারে না। তারপর আর কিছুতেই জোড়া লাগে না। হেমন্তের গোড়ার দিকে শান্তিনিকেতন থেকে মৌলানা জিয়াউদ্দিন এসে কাবুলে পৌঁছলেন। বগদানভ, বেনওয়া, মৌলানা আর আমাতে মিলে তখন 4 ইয়ারই জমে উঠল। জিয়াউদ্দিন অমৃতসরের লোক। 1921 সালের খেলাফত আন্দোলনে যোগ দিয়ে কলেজ ছাড়েন। 1922 সালে শান্তিনিকেতনে এসে রবীন্দ্রনাথের শিষ্য হন এবং পরে ভালো বাংলা শিখেছিলেন।
বেশ গান গাইতে পারতেন আর রবীন্দ্রনাথের অনেক গান পাঞ্জাবিতে অনুবাদ করে মূল সুরে গেয়ে শান্তিনিকেতনের সাহিত্য সভায় আসর জমাতেন। এখানে এসে সেসব গান খুব কাজে লেগে গেল। কাবুলের পাঞ্জাবি সমাজ তাকে লুফে নিল। মৌলানা ভালো ফার্সি জানতেন বলে কাবুলিরাও তাকে খুব সম্মান করত। কিন্তু 4 ইয়ারি সভাতে ভাঙন ধরল। বগদানফের শরীর ভালো যাচ্ছিল না। তিনি চাকরি ছেড়ে দিয়ে শান্তিনিকেতনে চলে গেলেন। বেনওয়া সাহেব তখন বড্ড মনমরা হয়ে গেলেন। কাবুলে তিনি কখনো খুব আরাম বোধ করেননি। এন্ড্রুজ পিয়ারসনকে বাদ দিলে বেনওয়া ছিলেন রবীন্দ্রনাথের খাঁটি সমাজদার। শান্তিনিকেতনের কথা ভেবে ভেবে ভদ্রলোক প্রায়ই উদাস হয়ে যেতেন আর খামোখা কাবুলের নিন্দা করতে আরম্ভ করতেন। বেনওয়া সাহেবই আমাকে রাশান এম্বাসিতে নিয়ে গেলেন। প্রথম দর্শনেই তাভারিশ দেমদফকে আমার বড় ভালো লেগে গেল। রোগা চেহারা, সাধারণ বাঙালির মতন উঁচু, সোনালি চুল, চোখের লোম পর্যন্ত সোনালি, শীর্ণ মুখ আর দুটি উজ্জ্বল তীক্ষ্ণ নীল চোখ। বেনওয়া যখন আলাপ করিয়ে দিচ্ছিলেন তখন তিনি মুখ খোলার আগেই যেন চোখ দিয়ে আমাকে অভ্যর্থনা করে নিচ্ছিলেন। সাধারণ কন্টিনেন্টালের চেয়ে একটু বেশি ঝুঁকে তিনি হ্যান্ডশেক করলেন আর হাতে চাপ দেওয়ার মাঝ দিয়ে অতি সহজ অভ্যর্থনার সহৃদয়তা প্রকাশ করলেন। তার স্ত্রীর চুলও রেশমি, তবে তিনি বেশ মোটাসোটা আর হাসি খুশি মুখ। কোথাও কোনো অলংকার পরেননি, লিপস্টিক রুস্ত নয়ই। হাত দুখানা দেখে মনে হলো ঘরের কাজকর্ম বেশ খানিকটা করেন। সাধারণ মেয়েদের কপালের চেয়ে অনেক চওড়া কপাল, মাথার মাঝখানে সিঁথি আর বাঙালি মেয়েদের মতো অযত্নে বাঁধা এলো খোঁপা। কর্তা কথা বলেন ইংরেজিতে, গিন্নি ফরাসিতে। অভিজ্ঞান শেষ হতে না হতেই তাভারিশা দেমিদভা বললেন, চা, অন্য পানীয়, কি খাবেন বলুন। ইতোমধ্যেই দেমদিফ পাপিরিসি রাশান সিগারেট বাড়িয়ে দিয়ে দেশলেই ধরিয়ে দিল। আমি বাঙালি, বেনওয়া সাহেব শান্তিনিকেতনের থেকে আধা বাঙালি হয়ে গিয়েছেন, আর রাশান রাজের চা খাওয়াতে বাঙালিকেও হার মানায় সে তো জানা কথা। তবে খাওয়ার কায়দাটা আলাদা। টেবিলের মাঝখানে সামোভার, তাতে জল টকবক করে ফুটছে। এদিকে টিপটে সকালবেলা মুঠো 5 চা আর গরম জল দিয়ে একটা ঘন মিশকালো লিকার তৈরি করা হয়েছে। সেটা অবশ্য ততক্ষণে জুড়িয়ে হিম হয়ে গিয়েছে। টিপট হাতে প্রত্যেকের পেয়ালা নিয়ে মাদাম সুধান, কতটা দেব বলুন। পোয়াটাক নিলেই যথেষ্ট। সামোভারের চাবি খুলে টকবক গরম জল তাতে মিশিয়ে নিলে দুয়ে মিলে তখন বাঙালি চায়ের রং ধরে। কায়দাটা মন্দ নয়। একই লিকার দিয়ে কখনো কড়া, কখনো ফিকে, যা খুশি খাওয়া যায়। দুধের রেওয়াজ নেই, দুধ গরম করার হাঙ্গামাও নেই। সকালবেলার তৈরি লিকার সমস্ত দিন চলে। সামোভারটি দেখে মুগ্ধ হলুম। রূপোর তৈরি, দুদিকের হ্যান্ডেল, উপরের মুকুট, জল খোলার চাবি, দাঁড়াবার পা, সব কিছুতেই পাকা হাতের সুন্দর, সুদক্ষ, সূক্ষ্ম কাজ করা। তারিফ করে বললুম, আপনাদের রূপোর তাজমহলটি ভারী চমৎকার। দেমিদফের মুখের ওপর মিষ্টি লাজুক হাসি খেলে গেল। ছোট ছেলেদের প্রশংসা করলে যেরকম হয়। মাদাম উচ্ছ্বসিত হয়ে বেনওয়া সাহেবকে বললেন, আপনার ভারতীয় বন্ধু ভালো কমপ্লিমেন্ট দিতে জানেন। আমার দিকে তাকিয়ে বললেন, তাজমহল ছাড়া ভারতীয় আর কোনো ইমারতের সঙ্গে তুলনা দিলে কিন্তু চলতো না মসিয়াও। আমি ওই একটির নাম জানি, ছবি দেখেছি। তখন দেমিদফ বললেন, সামোভারটি তুলা শহরে তৈরি। আমার মাথার ভেতর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল। বললুম, কোথায় যেন চেকফ না গোর্কি লেখাতে একটা রাসান প্রবাদ পড়েছি, তুলাতে সামোভার নিয়ে যাওয়ার মতো। আমরা বাংলাতে বলি তেলো মাথায় তেল ঢালা। ক্যারিং কোল টু নিউ কাসল, বরেলিমে বাঁশ লেনে জানা, ইত্যাদি সবকটাই আলোচিত হলো। আমার ফরাসি প্রবাদটিও মনে পড়েছিল, প্যারিসে আপন স্ত্রী নিয়ে যাওয়া, কিন্তু অবস্থা বিবেচনা করে সেটি চেপে রাখলুম। হাফিজও যখন বলছেন, আমি কাজে মোল্লাও নই, আমি কোন দুঃখে তওবা করতে যাব। আমি ভাবলুম, আমি ফরাসি নই, আমার কি দায় রসালো প্রবাদটা দাখিল করার। দেমিদফ আমাকে জিজ্ঞেস করলেন, ভারতের লোক রাসান কথা সাহিত্য পড়ে কি না। আমি বললুম, গোটা ভারতবর্ষ সম্বন্ধে কোনো মত দেওয়া কঠিন, কিন্তু বাংলাদেশ সম্বন্ধে বলতে পারি। সেখানে এককালে ফরাসি সাহিত্য যে আসন নিয়েছিল, সেটা কয়েক বছর হলো রুশকে ছেড়ে দিয়েছে। বাংলাদেশে অনেক গুণী বলেন, চেকফ মসমার চেয়ে অনেক উঁচু দরের স্রষ্টা। বাংলাদেশ কেন, সমস্ত ভারতবর্ষই যে ক্রমে রুশ সাহিত্যের দিকে ঝুঁকে পড়বে, সেই সম্বন্ধে বেনওয়া সাহেব তখন অনেক আলোচনা করলেন। ভারতবাসীর সঙ্গে রুশের কোন জায়গায় মিল, অনুভূতির ঐক্য, বাতাবরণের সাদৃশ্য, সে সম্বন্ধে নিরপেক্ষ বেনওয়া অনেকক্ষণ ধরে আপন পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা সুন্দর ভাষায় মজলিসি কায়দায় পরিবেশন করলেন। শান্তিনিকেতন লাইব্রেরিতে যে প্রচুর রাসান নভেল, ছোট গল্পের বই মজুদ আছে, সে কথাও বলতে ভুললেন না।
দেমিদভ বললেন, রাশানরা প্রাচ্য না পাশ্চাত্যের লোক তার স্থির বিচার এখনও হয়নি। সামান্য একটা উদাহরণ নিন না। খাঁটি পশ্চিমের লোক শার্ট পাতলুনের নিচে গুজে দেয়। খাঁটি প্রাচ্যের লোক, সে আফগানিস্তানেরই হোক আর ভারতীয়ই হোক, কুর্তাটা ঝুলিয়ে দেয় পাজামার উপর। রাশানরা এ দু দলের মাঝখানে। শার্ট পরলে সেটা পাতলুনের নিচে গোঁজে, রাশান কুর্তা পরলে সেটা পাতলুনের উপর ঝুলিয়ে দেয়। সে কুর্তাও আবার প্রাচ্য কায়দায় তৈরি, তাতে অনেক রং, অনেক নকশা। দেমিদফের মতো অত শান্ত ও ধীর কথা বলতে আমি কম লোককেই শুনেছি। ইংরেজি যে খুব বেশি জানতেন তা নয়, তবু যেটুকু জানতেন তার ব্যবহার করতেন বেশ ভেবেচিন্তে, সযত্নে, শব্দ বাছাই করে করে। রাশান সাহিত্যে আমার শখ দেখে তিনি টলস্টয়, গর্কি ও চেকভ, ইয়াসনা, পোলিয়ানাতে যেসব আলাপ আলোচনা করেছিলেন তার অনেক কিছু বর্ণনা করে বললেন, জারের আমলে তার সব কিছু প্রকাশ করা সম্ভব হয়নি, কারণ টলস্টয় আপন মতামত প্রকাশ করার সময় জারকে সম্পূর্ণ উপেক্ষা করে যেতেন। জারের পতনের পর নতুন সরকার এতদিন নানা জরুরি কাজ নিয়ে ব্যস্ত ছিল। এখন আস্তে আস্তে কিছু কিছু ছাপা হচ্ছে ও সঙ্গে সঙ্গে নানা রহস্যের সমাধান হচ্ছে। আমি বললুম, সে কি কথা? আমি তো শুনেছি আপনারা আপনাদের প্রাক বলশেভিক সাহিত্য সম্বন্ধে বিশেষ উৎসাহী নন। মাদামের মুখ লাল হয়ে উঠল। একটু উত্তেজনার সঙ্গে বললেন, নিশ্চয়ই ইংরেজদের প্রোপাগান্ডা। আমি আমার ভুল খবরের জন্য হন্তদন্ত হয়ে মাপ চেয়ে বললুম, আমরা রাশান জানি নে, আমরা চেকভ পড়ি ইংরেজিতে, লাল রুশের নিন্দাও পড়ি ইংরেজিতে। দেমিদভ চুপ করেছিলেন। ভাব দেখে বুঝলাম তিনি ইংরেজ কি করে না করে, কি বলে না বলে সেই সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন। আপন মন্তব্য পরিষ্কার করে বুঝিয়ে দিলে যে অসত্য আপনার থেকে বিলোপ পাবে সেই বিষয়ে তার দৃঢ় বিশ্বাস তার মূল বক্তব্যের ফাঁকে ফাঁকে বারবার প্রকাশ পাচ্ছিল। আমরা এসেছিলাম 4টের সময়, তখন বাজে প্রায় 7টা। এর মধ্যে যে কত পাপিরিসি পুড়ল, কত চা চলল, গল্পের তোড়ে আমি কিছুমাত্র লক্ষ্য করিনি। 1 কাপ শেষ হতেই মাদাম সেটা তুলে নিয়ে এঁটো চা একটা বড় পাত্রে ঢেলে ফেলেন। লিকার ঢেলে গরম জল মিশিয়ে চিনি দিয়ে আমার অজান্তেই আরেক কাপ সামনে রেখে দেন। জিজ্ঞাসা পর্যন্ত করেন না কতটা লিকারের প্রয়োজন। 2-1বার দেখি আমার পরিমাণটা শিখে নিয়েছেন। আমি কখনো ধন্যবাদ দিয়েছি, কখনো টলস্টয় গর্কির তর্কের ভেতরে ডুবে যাওয়ায় লক্ষ্য করিনি বলে পরে অনুতাপ প্রকাশ করেছি। কথার ফাঁকে মাদাম বললেন, আপনারা এখানেই খেয়ে নিন। আমি অনেক ধন্যবাদ দিয়ে বললুম, আরেক দিন হবে। বেনোয়া সাহেব তো ছিলে ছাড়া ধনিকের মতো লাফ দিয়ে উঠে দাঁড়ালেন। বললেন, অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আজ উঠি, বড্ড বেশিক্ষণ ধরে আমরা বসে আছি। আমি একটু বোকা বনে গেলুম। পরে বুঝতে পারলুম বেনোয়া সাহেব খাওয়ার নেমন্তন্নটা অন্য অর্থে ধরে নিয়ে লজ্জা পেয়েছেন। মাদামও দেখি আস্তে আস্তে বেনোয়ার মনের গতি ধরতে পেরেছেন। তখন লজ্জায় টকটকে লাল হয়ে বললেন, না মুসিও, আমি সে অর্থে বলিনি। আমি সত্যি আপনাদের গালগপ্পে ভারী খুশি হয়ে ভাবলুম 2 মুঠো খাবার জন্য কেন আপনাদের আড্ডাটা ভঙ্গ হয়। দেমিদভ চুপ করেছিলেন। ভালো করে কুয়াশাটা কাটাবার জন্য বললেন, পশ্চিম ইউরোপীয় এটিকেটে এরকম খেতে বলার অর্থ হয়তো তোমরা এবার ওঠো, আমরা খেতে বসবো। আমার স্ত্রী সেসব ইঙ্গিত করেননি। জানেন তো, খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা এখনও আমাদের কুর্তা পাতলুনের উপরে পড়ে থাকি, অর্থাৎ আমরা প্রাচ্যদেশীয়। সকলেই আরাম বোধ করলুম, কিন্তু সে যাত্রা ডিনার হলো না। সিঁড়ি দিয়ে নামবার সময় দেমিদভ জিজ্ঞেস করলেন, আপনি রাসায়ন শেখেন না কেন? আমি জিজ্ঞেস করলুম, আপনি শেখাবেন? তিনি বললেন, নিশ্চয়ই, উইথ প্লেজার। বেনোয়া বললেন, নো, নট উইথ প্লেজার, বলে আমার দিকে চোখ ঠাড় দিলেন। মাদাম বললেন, ঠিক বুঝতে পারলুম না। বেনোয়া বললেন, এক ফরাসি লন্ডনের হোটেলে ঢুকে বলল, ওয়েটার, ব্রিং মি এ কটলেট প্লিজ। ওয়েটার বলল, উইথ প্লেজার স্যার। ফরাসি ভয় পেয়ে বললেন, নো নো, নট উইথ প্লেজার, উইথ পটেটোস প্লিজ। বেনোয়া বিদগ্ধ ফরাসি, একটুখানি হালকা রসিকতা দিয়ে শেষ পাতলা মেঘটুকু কেটে চুপ করে বেরিয়ে গেলেন। মাদামও কিছু কম নয়। শেষ কথা শুনতে পেলুম, বাট আই শ্যাল গিভ ইউ কটলেটস উইথ বোথ প্লেজার অ্যান্ড পটেটোস। রাস্তায় বেরিয়ে বেনোয়াকে অনেক ধন্যবাদ দিয়ে বললুম, এ দুটো যথার্থ খাঁটি লোক।